প্রজ্ঞাপন্ত মার্কিন নাগরিক হিন্দু ধর্মাবলম্বী। কিছু তাই নয়, শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই শাসনকালে নতুন দায়িত্ব পদ পেয়েছে। বলছি তুলসী গ্যাবার্ডের কথা। কেন বলছি? কারণ মার্কিন এই গোয়েন্দা প্রধান তিনি এখন ভারতে, আর ভারতে এসে মূলত তিনি তার একাধিক বক্তব্যে উঠে এসেছে বাংলাদেশের প্রসঙ্গে। শুধু তা না, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের নির্যাতনের ঘটনা তার বক্তব্যে ফুটে উঠেছে। আর শুধু তাই নয়, এখানেই যেন একেবারে রেগে লাল বাংলাদেশের ইউনুস প্রশাসন। কিন্তু কেন বাংলাদেশ বারবার, অন্তত গত কয়েক মাস ধরে সময়টা যে তাদের ভালো যাচ্ছে না, নানা রকম ভাবে মুখ থুবড়ে পড়তে হচ্ছে। আবার নতুন করে মার্কিন গোয়েন্দা প্রধানের এই বক্তব্য সুদূরে বেগ দেখছে না তো বাংলাদেশ। অবশ্যই আজকের আলোচনা আমাদের থাকবে। আমি শর্মিষ্ঠা শুরু করবো আজকে জিরো আওয়ার, আর আমার সঙ্গে রয়েছে আমি তিথি রয়েছি। আর এখান থেকেই যে বিষয়গুলো শর্মিষ্ঠা বললো, দেখুন তুলসী গ্যাবার্ড গত বেশ কয়েকদিন আগে সে নতুন করে গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেয়েছে, এবং শুধু তাই নয় শর্মিষ্ঠা, এই গোয়েন্দা প্রধানের দায়িত্ব পাওয়ার পর মাল্টি নেশন সফর করছেন তিনি, এবং সেক্ষেত্রে তার ভারতে পা রাখা। এই মাল্টি নেশন সফরে ভারতে পা রেখে অজিত ডোভাল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকুম্ভের জল, প্রয়াগরাজের জল তুলে দিয়েছেন তুলসী গ্যাবার্ডের হাতে। এখানেই কি শেষ? একদমই নয়, কারণ এখান থেকেই তুলসী গ্যাবার্ড তিনি মনে করছেন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার, যা কিনা আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে যথেষ্ট উদ্বেগের। আর এই কথা শুনবার পরেই অন্তর্বর্তী সরকারের কি বক্তব্য? না, বাংলাদেশের সুনাম নষ্ট করছে, বাংলাদেশের ভাবাবেগে আঘাত করছে তুলসী গ্যাবার্ড। আর এখানেই চোটে লাল হচ্ছেন মোহাম্মদ ইউনুস। একদমই তাই। আর কিন্তু প্রশ্ন হচ্ছে তিথি, যে মোহাম্মদ ইউনুস, যাকে তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি এতদিনে করতে পারলেনটা কি? কেন রীতিমতো ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর বাংলাদেশকে ভয় তটস্থ হয়ে থাকতে হচ্ছে? নতুন করে মার্কিন প্রধানের এই বিবৃতি, শুধু তার এই বক্তব্য, বা যদি তার এই মন্তব্য হয়েও থাকে, ভারতের সঙ্গে তার এই বৈঠক, কিন্তু বাংলাদেশ সিঁদুরে মেঘ দেখছে কেন? কোথাও কি ভারতের নয়া চালে নতুন করে আতঙ্কের মেঘ দেখছে ইউনুস প্রশাসন? আর এখান থেকেই একাধিক প্রশ্ন সামনে আসছে, এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একে একে আলোচনায় যাওয়ার চেষ্টা করব। কারণ এর আগে একাধিক সময়ে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে উদ্বুদ্ধ পরিস্থিতি, মোহাম্মদ ইউনুস তিনি কোন পথে হাঁটবেন, বা মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক পরিচয়, রাজনৈতিক সাপোর্ট, এবং তারই পাশাপাশি এই বাংলাদেশীয় রাজনীতিতে বা কট্টরপন্থীদের রাজনীতিতে মোহাম্মদ ইউনুস কি বড়ে মাত্র? এ নিয়ে একাধিক আলোচনা আমাদের মধ্যে হয়েছে শর্মিষ্ঠা, এই জিরো আওয়ারেই আমরা আলোচনা করেছি। কিন্তু তাতেও কোথাও একটা যেন শেষ হয়েও শেষ হচ্ছে না, কারণ এই মার্কিন তুলসী, অর্থাৎ ভারতের উঠোনে মার্কিন তুলসীর এই বয়ান, তাতে রীতিমতো চক্ষু চরক গাছ হচ্ছে মোহাম্মদ ইউনুস। একদমই তাই। কারণ দেখো, বাংলাদেশ হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে যখন উদ্বেগ প্রকাশ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান, যেরকমটা বলছি আমরা, তুলসী গ্যাবার্ড, বিশ্ব থেকে ইসলামিক সন্ত্রাস দূর করবে আমেরিকা, মানে এটা তো একটা বার্তা। আর এখান থেকে তুলসীর এই মন্তব্যই কোথাও একটা কিছুক্ষণ আগে বলছিলাম যে ইউনুস প্রশাসন তারা জ্বলছে, তারা ভাবছেন এবং তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সেই মন্তব্যই করা হচ্ছে যে কিনা তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য কোথাও একটা বাংলাদেশের ভাবাবেগ, বাংলাদেশের সুনামে আঘাত করছে। আর এখান থেকেই আমরা আলোচনায় আসবার চেষ্টা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, স্বাগত জানাবো আজকের জিরো আওয়ারে। এবং এখান থেকেই একদম যে প্রশ্নটা জানবার চেষ্টা করব, বা সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কাছে আসবো, তারই পাশাপাশি শর্মিষ্ঠা, একের পর এক ছবিগুলো তো আমাদেরকে নজরে রাখতে হবে, কারণ এই একটার ঘটনার পর, রাজগোপাল বাবুর কাছে আমরা পরবর্তীতে অবশ্যই আসবো, কিন্তু একটা ঘটনার পর কিভাবে ডোনাল্ড ট্রাম্প আসবার পর মোহাম্মদ ইউনুস, মৌলবাদী, বা এই গোটা পরিস্থিতিগুলো একে একে সামনে এসেছে। একদমই তাই। শুধু তাই নয়, একটার পর একটা বিষয়। তুমি দেখো যে ইতিমধ্যেই যে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন কে জয়ী হবেন, অন্তত ট্রাম্প না বাইডেন, নিয়ে যখন জলগোলা হচ্ছিল, তখনও কিন্তু বাংলাদেশ ভয় থর করে কাঁপছিল যে ট্রাম্প যদি ক্ষমতা আসে, সবার আগে যে অনুদানগুলো অন্তত বিভিন্ন সাহায্য প্রাপ্ত হয় আমেরিকার সাহায্য প্রাপ্ত দেশগুলির মধ্যে, সেখানে কিন্তু সবার আগে বাংলাদেশের ওপর যে খাড়া নেমে আসবে, সেটাও ভালো করে ঠাড়ে ঠুড়ে বুঝতে পেরেছিলেন ইউনুস। হলো তাই, একেবারে মার্কিন বা আমেরিকার নজরে, মানে সুনজরে যে বাংলাদেশ নেই, সেটাও কিন্তু ট্রাম্প বারবার বুঝিয়ে দিয়েছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে এই যে সফর, কারণ আমরা এর আগে দেখেছি ভারত বাংলাদেশের তরফ থেকে তো বিদেশ মন্ত্রক স্তরের বৈঠক হয়েছে,
কিন্তু তারপরেও হিন্দুদের উপর নির্যাতন বা কট্টরপন্থীদের দাপাদাপি সমস্ত কিছুকে চাপা রয়ে গিয়েছে, ধামাচাপা রয়ে গিয়েছে তেমনটা নয়। আমরা ভেরি রিসেন্টলি দেখেছি যে তাসলিমা নাসরিন তিনিও ফিরতে চেয়েছেন, ফিরতে পারেননি। অর্থাৎ সকল শ্রেণীর মানুষজন যারা এক প্রকার বিক্ষুব্ধ, অন্তত যারা মুক্তমনা, তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরুই হোক না কেন, তাদেরকেও রেয়াত করা হচ্ছে না। একদমই তাই, এবং এটা দিনের পর দিন হয়ে আসছে গত কয়েক মাসে। মানে জুলাই থেকে অন্তত অগস্ট থেকে যে ছবিটা বাংলাদেশের মানে আমূল বদলে গেছে। শুধু তো তাই নয়, কিন্তু নতুন করে প্রশ্ন উঠছে তিথি, ভারত যে খেলা শুরু করছে বা শুরু করে দিয়েছে সেটা কি বেশ বুঝতে পারছেন মোহাম্মদ ইউনূস? মানে তার হাতে তো এখন নতুন করে করার কিছুই নেই। আবার এখান থেকে দেখো বাংলাদেশের এই মুহূর্তে বন্ধু রাষ্ট্রের কথা যদি আমরা বলি তাহলে সেটা কে বা কারা? তাহলে পাকিস্তান, শুধু পাকিস্তান, শুধু পাকিস্তান। কারণ ভারত এই মুহূর্তে তাদের কাছে শত্রু রাষ্ট্র, চরম শত্রু রাষ্ট্র। পাকিস্তানের কি অবস্থা? একদম তাই। এই পাকিস্তান ভিতর থেকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, একদিকে আফগানিস্তানের তালিবান শাসক, সেই তালিবান শাসনে এক প্রকার ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে পাকিস্তানের একাধিক অংশ, সেনা ঘাঁটি থেকে বিভিন্ন অংশে হামলা চালানো হচ্ছে। অন্যদিকে দাঁড়িয়ে এই বালুচিস্তান অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি, এই বালুচিস্তানও পাকিস্তানের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে। বালুচ লিবারেশন আর্মির দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন, জাফর এক্সপ্রেস হাইজ্যাক থেকে শুরু করে সেনাঘাঁটিতে হামলা, প্রাণঘাতী হামলা। কোথাও যেন ওই ছিন্ন ভিন্ন পাকিস্তান কি নিজের ঘর সামলাতে পারছে যে বাংলাদেশকে সামলাবে? না, একদমই তাই। তুমি দেখো সবচেয়ে বড় তার বিএলএ বা বালুচিস্তান লিবারেশন আর্মি, তারা তো এক নাগারে যেভাবে হামলা করছে, অন্তত তাদের যেভাবে সন্ত্রাসবাদীরা বাতাচাড়া দিয়ে উঠছে, মানে পাকিস্তানকে যেভাবে টার্গেট করা হচ্ছে, কিন্তু আমি পাকিস্তানকে বলবো না, পাকিস্তানের সেনাকে যেভাবে টার্গেট করা হচ্ছে, অন্তত ট্রেন হাইজ্যাক করা, সেখানেও দেখলাম যে সেনা আধিকারিক তাদেরকে অনেকেই নিহত হয়েছেন। তারপর সেনা কনভয় হামলা, মানে সেনাকে যে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইছে বিএলএ, এবং তারা সেটা দায় স্বীকার করছে। পাকিস্তানেরকে রীতিমতো একটা কোণঠাসা করার যে প্রয়াস, মানে আমি বলতে চাইছি এই পাকিস্তানের ছবিটা আমরা দেখেছিলাম না, দেখো মানে বলে না যে কিছুটা ছলনাময়ীর ভূমিকা পালন করা, সেটা কিন্তু পাকিস্তান সব সময় তলে তলে করে গিয়েছে। সেটা কখনো ভারতের সঙ্গে হোক, কখনো বা এখন বাংলাদেশকে একটু পিছিয়ে পড়া, মানে যখন দেখছে যে ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্কের একটা দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটছে, সেই সুযোগটাকেও পাকিস্তান কিন্তু যথেষ্ট কাজে লাগিয়েছে। কারণ আমরা দেখেছি রীতিমতো সেখান থেকে চট্টগ্রাম বন্দরে অস্ত্রসামরিক জাহাজ এসছে। কেন এসছে? এবং রীতিমতো বাংলাদেশকে বারবার যেন খেপিয়ে তোলার চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু আজ পাকিস্তানের দুরবস্থা কোন পথে? মানে এটা কোথাও পাকিস্তানের ক্ষেত্রে বুমেরাং নয় তো, কিন্তু ভারত যেন এখানেই, তুমি যে বন্ধু রাষ্ট্রের কথা বলছিলে, সেই বন্ধু রাষ্ট্র হিসেবে কিন্তু ভারত এই মুহূর্তে সব থেকে দুটো বিশ্বের শক্তিধরশালী রাষ্ট্রকে পাশে পেয়েছে, যা হচ্ছে আমেরিকা, দুই হচ্ছে রাশিয়া। এই দুই মিত্র শক্তি, মানে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একাধিক বিদেশ সফর করছেন, সেখানে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিভিন্ন ভারতের সঙ্গে যে সমস্ত অন্যান্য দেশগুলো একাধিক চুক্তি, সেই চুক্তিগুলো স্বাক্ষরিত শুধু তো বাণিজ্যিক স্তরে নয়, একটা মৈত্রী সম্পর্ক সুদৃঢ় করার যে বার্তা বারবার প্রধানমন্ত্রী দিয়ে আসছেন, সেটা তো বন্ধু শক্তিকে অন্তত হাতে হাতটা আরো মজবুত করার জন্য। কিন্তু বাংলাদেশের অবস্থা কি, পাকিস্তানের অবস্থা কি? এবং এখান থেকে প্রশ্ন, এই যে মৈত্রী সম্পর্কের কথা বললে শর্মিষ্ঠা, মনে পড়ছে যে ভারত থেকে বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস আছে, কিন্তু মৈত্রীর সম্পর্কটা কিন্তু আর সেই ততটা সুমধুর বা মৈত্রীর নেই। এবং এখান থেকেই তুলসী গাওয়ার্ড তিনি যে কথা বলছেন, তিনি বলছেন যে ইসলামিক সন্ত্রাসবাদীদের বিভিন্ন গোষ্ঠীর ভাবধারা এবং লক্ষ্য একটাই, কি তা না ইসলামিক খিলাফত নীতি এবং শাসন চালু করা, যেটার কিনা একদম শুরু থেকেই যেটার অপোজ করে এসেছে ডোনাল্ড ট্রাম্প, যেটার বিরুদ্ধে দাঁড়িয়ে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকেও আমরা সেই বার্তা পেয়েছি, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে তা নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতকে ভাবনা চিন্তা করবার সেই স্পেসটাও কিন্তু দেওয়া হয়েছে আমেরিকার তরফ থেকে। অর্থাৎ যে দাদাগিরি বাংলাদেশ করতে পারে, সেই দাদাগিরি কিন্তু প্রকৃতপক্ষে আমেরিকা দেখায়নি। অর্থাৎ এখানেই কে শত্রু আর কে বন্ধু তা বারংবার পরিষ্কার হয়ে গিয়েছে। কিন্তু তিথি, এই যে বাংলাদেশের কথা যখনই বারবার উঠছে না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এটা তো আমরা বহুবার দেখেছি, মানে এটা আমি বা একটা 5 বছরের বাচ্চা অন্তত জানে যে ভারত থেকে কি পরিমাণ সাহায্য, বা যদি চাল ডাল বা এই ধরনের পণ্য সামগ্রী বাংলাদেশে না যায়, তাহলে সেখানকার মানুষ অন্তত খেতে পর্যন্ত পাবে না। অর্থাৎ আমরা জানি যে যার নুন খাই তার গুণটা অন্তত গাও। আমি বলছি গুণ গাইতে হবে না, ভারতের গুণ গাওয়ার দরকার নেই, কিন্তু অন্তত এই দ্বিচারিতা ভারতের সঙ্গে জোর করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার যে প্রয়াস অন্তত গত কয়েক মাস ধরে বাংলাদেশ করে গিয়েছে, আমি বলবো প্ররোচনাটা কাদের পেয়েছে? পাকিস্তানের, যে তোমরা এগো,
আমরা আছি ঢাল তরোয়াল, কিন্তু পাকিস্তান তো নিজেই এখন ঢাল তরোয়াল নীতির কিন্তু শর্মিষ্ঠা এখানেও টুইস্ট আছে, পাকিস্তান যে আদৌ কারোর বন্ধু হতে পারে না সেটাও কি বাংলাদেশের বোঝার ক্ষমতা এই মুহূর্তে নেই, সেই মেন্টাল স্ট্যাটাসে তারা নেই। একদম। কারণ রাজনীতির কথা ছেড়ে দাও, কূটনীতির কথা ছেড়ে দাও, এই পাকিস্তান তার জন্যই তো ৭১-এর যুদ্ধ, কিন্তু তারপরেও সেই পাকিস্তানের সঙ্গে তারা হাত মেলাচ্ছে আর তারা বলছে ৭১-এ কি হয়েছিল, কারা কি করেছিল, ভারত থেকে কজন শহীদ হয়েছিল, তাই তাদের কথা এখনো আমাদের মনে করাতে হবে। এই প্রসঙ্গগুলো তো উঠছে বাংলাদেশ থেকে, একদম। কট্টরপন্থীরা এই প্রসঙ্গ তুলছেন যা রীতিমতো হতবাক করছে আমাদেরকে। এই শুধু তাই নয়, তুমি দেখো ধীরে ধীরে আমরা চোখের সামনে দেখতে পেলাম যে বাংলাদেশ কিভাবে মৌলবাদীদের দখলে চলে যাচ্ছে, এবং এই মৌলবাদীদের আস্ফলন রুখতে যেরকম ইউনূস তো পারলেনই না, আমি জানি না আর পারবেনও কিনা, এবছরের শেষের দিকে নির্বাচন করানোর দায়িত্ব পারবেন কিনা সেটাও এখনো অন্তত বিএনপি মনে করছে না। তারা যদিও একেবারে কোণঠাসা অবস্থা করছে, মানে আমি বলতে চাচ্ছি একের পর এক বিষয়ে তাহলে ইউনূস সরকার পারলেনটা কি? শুধুমাত্র শান্তিতে নোবেল আনার পর অন্তত কেউ দক্ষ প্রশাসক হতে পারে, এটা অন্তত আন্তর্জাতিক স্তরের বিশ্লেষকরা মনে করছেন না। কারণ এক নোবেল পাওয়া বিশ্লেষক আর শুধু তাই নয়, একটা দেশ চালানো একাধিক বিষয় রয়েছে, কিন্তু আপাতভাবে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্যে চোটে লাল ইউনূস। এখান থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল বাবু রয়েছেন আমাদের সঙ্গে। রাজাগোপাল বাবু, আপনাকে আরো একবার স্বাগত জানাবো, এবং যে বিষয় অর্থাৎ তুলসী গাভার্ট যা বলছেন তা নাকি বাংলাদেশের সুনাম ভাবাবেগকে আঘাত করছে, অন্তর্বর্তী সরকারের তেমনটাই মনে হচ্ছে। না দেখুন, বাংলাদেশে যা ঘটছে আমেরিকার কাছে তা তথ্য এসেছে। আমেরিকা ইনি গোয়েন্দা প্রধান, মানে ওনার মানে যে খবরগুলো আমরা শুনি, এই খবরের বাইরে যে খবরগুলো আমরা পাই না সেগুলো উনি পান, এবং তার ভিত্তি করে উনি যেটা বলেছেন একটা টেলিভিশন সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে কি ঘটছে আমেরিকান প্রশাসন সেটা ভালো থেকে নিচ্ছে না। আপনারা দেখবেন যে মধ্যপ্রাচ্যে আইএস এর যে বিরাট নেতা ইরাকের একদম সেখানে গিয়ে যাকে নিকেশ করে দিয়েছে আমেরিকান প্রশাসন, সেখানে ইয়েমেনের হাউথি যারা ইরানের পয়সা সেখানে নানান ধরনের লোহিত সাগরের উপরে, গালফ অফ ইডেনের উপরে যে সমস্ত জাহাজ যেত তাদের উপরে তারা তোলাবাজি করতো, লুটপাট করতো, তাদের উপর ব্যাপকভাবে হাঙ্গামা শুরু হয়ে গেছে। এখন আমেরিকার বক্তব্য পরিষ্কার যে আইএস এরা একটা অত্যন্ত মানে আতঙ্কবাদী সংগঠন, সারা বিশ্ব জুড়ে এদের নেটওয়ার্ক আছে, এইদেরকে ছাড়া হবে না, এরা হচ্ছে বিশ্বের শান্তির সবচেয়ে বড় বাধা, এবং এদেরকে শেষ দিকে ছাড়বে। এখন দেখা যাচ্ছে যে আমরা কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশের এই মৌলবাদীদের যারা এই খালিফার কথা চাইছে তারা সেখানে বিরাট মিছিল করেছে, অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরেছে, এদের নিশ্চয়ই ঘাঁটি রয়েছে সে খবর আমেরিকা পেয়েছে, এবং আপনারা পরিষ্কার ভাবে জানিয়েছে যে বাংলাদেশ সরকার ব্যবস্থা নেই। কিন্তু উল্টো যেটা ঘটলো, ইউনূস প্রশাসন বলছে না এরকম কিছু নেই, আমাদের দেশ শান্ত আছে, সবাই মিলে আছে, এবং আমেরিকা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। দেখুন, কিছুদিন আগে জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের যে বক্তব্য ছিল, যে ব্যাপারগুলো ছিল আপনারা সবাই জানেন, জেলেনস্কিকে পরিষ্কার আমেরিকা বলে দিয়েছিল তুমি একজন স্বৈরাচারী, তোমার কাছে গণসমর্থন নেই, তুমি নির্বাচন করে যেতনি, অনেকদিন আগে নির্বাচন হয়েছে, তারপর নির্বাচন হয়। এখন ইউনূস সরকারকে তো আমেরিকা একই কথাই বলতে পারে, ৮ মাস বসে আগে নির্বাচন ছাড়া তুমি কোন সাহসে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করো? এই কথা আমেরিকা যদি বাংলাদেশের সম্বন্ধে বলে তাহলে কিন্তু বিপজ্জনক একটা অধ্যায় আসতে শুরু করেছে। বাংলাদেশ সেখানে তারা কোনোভাবেই সংখ্যালঘুদের উপর আক্রমণ নিয়ন্ত্রণ করছে না, এবং সেখানে যারা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে আছে, গণতান্ত্রিক কাজকর্মের মধ্যে আছে, তাদের উপর ব্যাপক হিংসা চালানো হচ্ছে, এবং সেখানে একটা মৌলবাদী নানান ভাবে বাংলাদেশের সর্বোচ্চ এই মৌলবাদীরা তাদের বিস্তার করে রেখেছে, সরকার কিছুই করছে না, মহিলারা বিপর্যস্ত, প্রতিদিনই হাজার হাজার মহিলাদের আমরা অত্যাচারের কাহিনী শুনে বেড়াচ্ছি। সে দেশে সরকার যখন কিছুই করছে না, এতকাল দেখুন 20শে জানুয়ারি পর এই প্রায় 2.5-3 মাস নীরবে ছিল আমেরিকান প্রশাসন, কিন্তু এবার কিন্তু জানিয়ে দিয়েছে তারা বোধহয় আর নীরবে নেই। মৌলবাদের বিরুদ্ধে আমেরিকার লড়াই শুরু হয়ে গেছে মধ্যপ্রাচ্য থেকে,
এবং যদি ইউনুস যদি সেটাকে বাংলাদেশের মাটিতে এই জিনিসটা বন্ধ না করেন তাহলে হয়তো ইউনুসের বিপদ আছে। এখান থেকে একটু জানার চেষ্টা করি, কারণ মার্কিন প্রধান বা আমেরিকা যখন বলছে যে গোটা বিশ্ব থেকে ইসলামিক সন্ত্রাস দূর করতে অন্তত আমেরিকা বদ্ধপরিকর, কিন্তু এখন বিষয় হলো ইউনুস সরকারের রাগ বা চোটে লাল হওয়ার এটা একটা কারণ। আরও একটা দিক কি রয়েছে যে গোয়েন্দা প্রধান এলেন, তিনি ভারতের সঙ্গে বৈঠক করছেন, সঙ্গে ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের উঠোনে দাঁড়িয়ে অন্তত বাংলাদেশকে একটা প্রচ্ছন্ন বার্তা দেওয়া, মানে এটাই কি সহ্য করতে পারছে না বাংলাদেশ? হ্যাঁ দেখুন, উনি ভারতীয় টেলিভিশনে যেরকম এইগুলো যেটা একটা গুরুত্ব দিয়ে শোনে, বাংলাদেশ এমন কোনো বড় দেশ নয় যে একটা হ্যাঁ অন্য দেশ থেকে এই ধরনের টেলিভিশনে তার একটা সম্বন্ধে ইন্টারভিউ দিলে সেটা বিরাটভাবে কেউ শুনবে, কিন্তু যখন ভারতে বসে ভারতের যে একটা টেলিভিশন মাধ্যমে এটা স্বাভাবিকভাবেই সে তারা তাকে প্রশ্ন করবে বাংলাদেশে তোমাদের কি ভাবনা, এটা কি প্রশ্ন করেছে এবং উনি তার জবাব দিয়েছেন। এবং উনি আর কোথায় যাবেন, কি অন্য জায়গায় তো যাবে, যখন যে প্রশ্নটা সেভাবে আসেনি, যখন এসেছে তখনই জবাব দিয়েছেন। এবং উনি ভাবতেই পারেন যে প্রশ্নটাকে আপনি করছেন যে বাংলাদেশ কি ভাবছে যে ভারতের মদতে এটা এই ধরনের কথা তুলসী গাবার্ড বললেন। তুলসী গাবার্ড একজন হিন্দু, এটা আমরা জানি, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত নয়, উনি সামোয়ান মহিলা। যাই হোক, তার বক্তব্য পরিষ্কার জানিয়েছেন যে ধরুন হিংসা বাংলাদেশে ঘটছে, ট্রাম্প প্রশাসন, উনি নিজের কথা বলছেন না, ট্রাম্প প্রশাসন আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন এটা ভালো চোখে দেখছে, পরিষ্কার জানিয়ে। এবারে বাংলাদেশ যা বুঝবে করবে। এরপরে যদি বাংলাদেশ যদি নিজেকে নিয়ন্ত্রণ না করে বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা আসতে পারে, আরো হাজারটা নিষেধাজ্ঞা আসতে পারে। ভারতবর্ষের সম্বন্ধে ওরা অনেক কিছু বলেছিল, আমরা চুপচাপ ছিলাম, কিছু করিনি, কিন্তু আমেরিকান প্রশাসন এখন যারা আছে তারা বড্ড প্রোঅ্যাক্টিভ, বুঝেছেন। এখন তাদের বিরুদ্ধে যে ধরনের ভাষা ব্যবহার করেছে ইউনিশ প্রশাসন, তাতে আমেরিকা বোধহয় সহ্য করবে না। ওনাকে আইডা নিয়ন্ত্রণ করতে হবে, গুন্ডাবাজি বা আতঙ্কবাদীদের, মৌলবাদীদের, সেটা যদি উনি নিয়ন্ত্রণ না করতে পারেন, ওনাকে হয়তো চলে যেতে হবে। ওনাকে আমেরিকা পরিষ্কার বলে দিতে পারে তোমরা স্বৈরাচারী, নির্বাচন ছাড়াই দেশকে তোমরা চালাবার চেষ্টা করছো, এটা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং তোমরা মৌলবাদের প্রশ্রয় দিচ্ছ। এই কথা আমেরিকান প্রশাসন যেভাবে তুলসী গাবার্ড বলেছেন আগামী দিনে হয়তো সেটা পরিষ্কারভাবে উঠে আসতে পারে, এবং বোকামি করেছে বলে আমি মনে করি যে বলা উচিত ছিল যে হ্যাঁ আমরা নজর রাখছি, আমরা নিয়ন্ত্রণ করবো, সেটা না বলে একেবারে চ্যালেঞ্জ করা, আমেরিকান প্রশাসনকে চ্যালেঞ্জ করা যে সিদ্ধান্ত বাংলাদেশ গভর্নমেন্ট নিয়েছে এই মুহূর্তে, সেটা যে সঠিক হয়নি। আমেরিকান প্রশাসন আমার এবং সেক্ষেত্রে সেটা মানে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার হোক বা বাংলাদেশের জন্য কতটা কাঁটা হয়ে বিঁধতে পারে সেটা অবশ্যই সময় বলবে। এবং আমরা আলোচনায় আসবো, রাজগোপাল সঙ্গে আলোচনায় আমরা রয়েছি। এবং সেক্ষেত্রে রাজগোপাল বাবু, যে বিষয়টা এখন পাশাপাশি সমানভাবে গুরুত্বপূর্ণ, একদম প্যারালালি বলতে গেলে, কারণ বাংলাদেশ আর পাকিস্তান এখন একে অপরের ওপর অনেকটাই নির্ভরশীল। সেক্ষেত্রে পাকিস্তান ভেতর থেকে ইতিমধ্যে দুমড়ে মুচড়ে যেতে শুরু করেছে, কখনো আফগান তালিবানদের অত্যাচারে হোক বা বালুচ লিবারেশন আর্মির অত্যাচারে হোক। এবং সেই পাকিস্তান, সেই বাংলাদেশ, তারা একজোট হয়ে বা একজোট হওয়ার পরিকল্পনা নিয়ে যেভাবে ডোনাল্ড ট্রাম্পকেও মানে আমেরিকাকেও ছাড়ছে না, তাহলে তার ভবিষ্যৎ কেমন হতে পারে? হ্যাঁ, পাকিস্তান নিজের ভেতরে যে পাকিস্তানের যে তালিবানরা আছে আফগান তালিবানের সাথে নিয়ে ভেতরে বিরাট সংগ্রাম করছে। এমনকি আমরা দেখলাম যে বালুচিস্তানের কিছু অংশ আপনারা জানেন আফগানিস্তানে আছে, ইরানে আছে, আফগানিস্তানের যারা বালুচিরা আছে তারা সেখানকার আমেরিকার ফেলে যাওয়া অস্ত্রশস্ত্র নিয়ে বিরাট ভাবে বালুচিস্তানে ঢুকে পড়েছে, একের পর এক হাঙ্গামা করছেন এবং ওরা বুঝিয়ে দিচ্ছে যে স্বাধীনতাটা আর বেশি দিন বাকি। এই জায়গায় দাঁড়িয়ে যে দেশটা একবার খণ্ডিত হয়েছে, আরো কয়েকবার খণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে, তার নিজের দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করাই সরকারের কাজ হওয়া উচিত ছিল। সেই দিকে না করে ওরা বাংলাদেশে ঢুকেছে, বাংলাদেশের মাধ্যম দিয়ে আমাদের বাংলাদেশের বর্ডার দিয়ে ভারতবর্ষে আতঙ্কবাদ ছড়াবে, এটা আইএস এর একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। তারা বাংলাদেশকে বলছে আমরা খেতে না পেলে তোমাকে খাওয়া। এটা বাংলাদেশ কি করেছে সেটা এই ধরনের বলিতে বিশ্বাস করিয়েছে আমরা জানি না। বাংলাদেশে পাকিস্তানে জাহাজ ঢুকতে দিয়েছে এবং কোনো ধরনের তল্লাশি হবে না সেটাও বলা হয়েছে। যাই হোক, এই মিত্রতা এই যে তাদের মধ্যে যে মিলন সেটা যে বেশি দিনের নয় সেটা বুঝতে পারছে। এখন দেখা যাক, আমেরিকা কিন্তু কালকে আমেরিকা কিন্তু পাকিস্তানকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আতঙ্কবাদকে যারাই সমর্থন করবে আমেরিকা তার পেছনে লাগবে।
এই জায়গায় দাঁড়িয়ে আমেরিকা এবং বাংলাদেশ তারা যদি মৌলবাদকে যদি এগিয়ে নিয়ে যেতে চায়, তার বিপদ কি হতে পারে আগামী দিনই বলবে। তার একটা ঝলক কিন্তু দেখা গেছে, আমরা হুমকিতে দেখছি, তার একটা ঝলক আমরা দেখেছি আইএস এর নেতাকে যেভাবে নির্দেশ করা হয়েছে, এবং তারও একটা কিন্তু একেবারে তুলসী গবেট দিল্লিতে একদম একটা টেলিভিশনের মাধ্যমে তিনি পরিষ্কার ইন্টারভিউতে জানিয়ে দিয়েছেন যে আমেরিকা কি ধরনের উদ্বিগ্ন সেটা জানিয়ে দিয়েছে। এবারে বাংলাদেশ কড়া বিবৃতি বলে কি দিয়েছে, তাতে তার ফল কি হতে পারে আগামী দিনে আমরা দেখব। রাজকুমার বাবু, এখান থেকে একটা বিষয় একটুখানি জানার চেষ্টা করি, মানে বাংলাদেশের অবস্থা যত দিন যাচ্ছে তত শোচনীয় হচ্ছে। কোনো পরিস্থিতি কোনো রকম ভাবেই সুষ্ঠুভাবে ট্যাকেল অন্তত ইউনুস সরকার করতে পারছেন না, পারলেন না, পারবেন কতটা সেটাও অন্তত কারুর জানা নেই। কিন্তু অনেক সময় এই যে মার্কিন গোয়েন্দা প্রধানের বক্তব্য যে যা বলা হয়েছে সেটা অত্যন্ত অতিরঞ্জিত করে বলা হয়েছে, কিন্তু বিষয় হচ্ছে যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা তাদেরকে মগজ ধোলাই করা, পাকিস্তানের অবস্থাও এখন বেশ শোচনীয়। এখন মার্কিন গোয়েন্দা প্রধানের বা আমেরিকার এই বার্তা সব মিলিয়ে কি মনে হচ্ছে বাংলাদেশের কাছে আগামীতে কোন কোন পথগুলো খোলা থাকছে? দেখুন, পথ বিশেষ খোলা নেই। আচ্ছা, যেটা দেখুন তাড়াহুড়ো করে বিবৃতি না দিয়ে বলা উচিত ছিল আমরা দেখছি, আমরা দেশে যদি কেউ আতঙ্কবাদ আমরা দমন করবো, এটাই বলা উচিত ছিল। দেখুন যে ভাষায় বাংলাদেশ ভারতবর্ষকে বলেছে আমরা বড় ভাই হিসেবে ক্ষমা করে নিয়েছি, আমরা বাংলাদেশকে আমরা কোনো কিছু বলিনি, কিন্তু আমেরিকা বড় ভাইকে বিশ্বাস করে না, বুঝেছেন? হ্যাঁ, আপনারা দেখেছেন যে ধরনের আমেরিকার সাহস ক্ষমতা রয়েছে, সে আর এখন তারা জানে যে তারা কি করতে পারে। সুতরাং জেলেনস্কিকে বুঝিয়ে দিয়েছে আমেরিকা কি করতে পারে, হামাসদের বুঝিয়ে দিয়েছে, এবং সর্বত্রই। সুতরাং বাংলাদেশ বোধহয় এই অপেক্ষাই ছিল যে আমেরিকার কাছ থেকে একটা পুরস্কার বা শাস্তি যাই বলুন না কেন, সেটাই বোধহয় যারা যেচে ডেকে আনলো, যেটা প্রয়োজন ছিল না। এখন যাবতীয় জিনিস আমেরিকার জানতে চাইবে, এবং সেটা বাংলাদেশকে জানাতে হবে। না জানাতে পারলে হয়তো বাংলাদেশের যে সরকার আছে তাকে আমার যেটা মনে হচ্ছে পদত্যাগ করে ফেলাটা বুদ্ধিমানের কাজ, এবং নির্বাচন ঘোষণা করা আরেকটা বুদ্ধিমানের কাজ, অথবা শেখ হাসিনাকে বলা তুমি দেশে চলে এসো, আমরা নির্বাচন করবো। কিন্তু রাজকুমার বাবু, এখান থেকে প্রশ্ন যে এত বুদ্ধিমত্তার পরিচয় দেবে কি অন্তর্বর্তী সরকার? যদি দিত তাহলে বিগত দিনগুলোতে এত টানাপোড়েন, এত আলোচনার শিরোনামে উঠে আসতো না হয়তো।